আগামীকাল থেকে আমাদের ৪৭তম বিসিএস প্রিলিমিনারি কোর্সের যাত্রা শুরু হচ্ছে, অর্থাৎ ১৫ই মে থেকে। এবং এই যাত্রা চলবে ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। প্রস্তুতির যাত্রা। কেউ চাইলে এর আগেও আপনি প্রস্তুতি কমপ্লিট করতে পারেন, সেটা নিয়েও কথা বলবো। আর এটা ধরে রাখছি যে আমরা ৩১ জানুয়ারি ২০২৫ এর মধ্যে সব শেষ করার পরে এরপরে আপনাদের রিভিশন পিরিয়ড থাকবে। সেই রিভিশন পিরিয়ডে আচ্ছা। দেখেন আজকে মূলত কি নিয়ে কথা বলবো? আপনাদের সাথে এর আগে ওই মানে ৪৬তম বিসিএস প্রিলির যখন রেজাল্ট হলো ঐদিনই কিন্তু যে প্রিলি এবং লিখিত ২ টা সবকিছু মিলেই মোটামুটি কথা বলবো। তার আগে আমি একটা কনফিউশন দূর করি সবার জন্য। কনফিউশন যেটা থাকে হলো যে এই ৪৭তম বিসিএস প্রিলি মেইন কোর্সে ভর্তি হলে আসলে এটা নিয়ে অনেকের সমস্যাটা হয়। বিশেষ করে কনফ্লিক্ট করে ফেলে যে ৮০০০ এমসিকিউ এক্সাম ব্যাচের সাথে কনফ্লিক্ট করার সাথে আরএসআই এর সাথে। এই আরএসআই এর সাথে কনফ্লিক্ট। আরএসআই সম্পূর্ণ ভিন্ন একটা প্রোগ্রাম। তো এটার সাথে কোনোভাবেই মানে মেইন কোর্সকে এড করা যাবে না বা মেইন কোর্সের ফির সাথে এড করা যাবে না। এটার জন্য আলাদা ফি আছে। সেই ফি দিয়ে আপনাকে ১ম থেকে ৪৬তম বিসিএস প্রিলি যে প্রশ্ন আছে সেটাকে সলভ করতে হবে। ঠিক আছে? দেখেন তাহলে এটার সাথে কি আছে? ৪৭তম বিসিএস প্রিলি মেইন কোর্সে কি আছে? ক্লাস রয়েছে ১৪৫ টা। বেসিক ক্লাস যেগুলো আছে সবগুলো রেকর্ডেড অবস্থায় রয়েছে। সেটা আগে এটা খেয়াল করবেন, সবগুলোই কিন্তু রেকর্ডেড অবস্থায় আছে ক্লাসগুলো। শুরু থেকে একদম ১৪৫ নাম্বার পর্যন্ত নাম্বারিং করা আছে সবগুলো। একদম সিরিয়ালি আপনি সবগুলো কিন্তু পেয়ে যাবেন এবং রুটিন অনুসারে সেই ক্লাসগুলো কিন্তু আপনাকে করতে হবে। ঠিক আছে? রুটিন অনুসারে সেই ক্লাসগুলো কিন্তু করতে হবে। এইখানে রুটিনটা কিন্তু দেওয়া আছে। যেরকম এখানে বলা আছে যে আগামীকাল থেকে অর্থাৎ ১৫ই মে থেকে কিন্তু ক্লাসগুলো শুরু হচ্ছে। ১৫ই মে আপনি এই ক্লাসটা করতে পারবেন। ১৬ই মে তে এই ক্লাসটা এখানে রুটিন দেওয়া হয়েছে। রুটিনটা দেওয়া হয়েছে একদম ফ্লেক্সিবল ওয়েতে। এবং আপনি যেন খুব এখন থেকে এখন যে সময় আছে এখনো আরামসে কিন্তু ৪৭তম বিসিএস প্রিলির প্রস্তুতি নেওয়া সম্ভব। তো সেইভাবে কিন্তু দেওয়া আছে এখানে যে আপনি যে ১৫, ১৬, ১৭ প্রত্যেকদিন একটা করে ক্লাস করে কিন্তু ১৮, ১৯ তারিখের দিকে মানে ২ দিন এক্সামের জন্য সুযোগ রাখা হয়েছে। রেগুলার যদি আপনি থাকেন আরকি, হ্যাঁ? আ তো এখানে কিন্তু রুটিনে রাখা হয়েছে। তবে এক্সাম মিস করলেও কিন্তু পরবর্তীতে যেকোনো পারবেন। ওই ৩১ জানুয়ারি ২০২৫ এ শেষ হচ্ছে। এরপরেও ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ পর্যন্ত আপনারা কিন্তু পরীক্ষাগুলো কন্টিনিউ করতে পারবেন, দিতে পারবেন। যদি মিস যায় আরকি। তো সেটা তো আমাদের লক্ষ্য না। মিস করা তো লক্ষ্য না। এখানে যে রুটিনটা দেওয়া হয়েছে যারা অলরেডি ভর্তি হয়ে গেছেন তারা একদম টাইম টু টাইম এখানে যে তারিখটা দেওয়া আছে সেই তারিখে ক্লাস করার চেষ্টা করবেন অন্তত। হ্যাঁ, কিনা ক্লাসটা অনেকে কিন্তু আম ক্লাসে জয়েন করার পরেই অনেকে ক্লাস এগিয়ে নিয়েছেন কিন্তু। অনেকে কিন্তু ১ মাসে ক্লাস কিন্তু কমপ্লিট করে ফেলেছেন। আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি। আপনারা মেসেজ দিয়েছেন। সেখান থেকে আমি যে ইনফরমেশন গুলো পেয়েছি, আ নেট প্রবলেম করছে খেয়াল করবেন। নেট জায়গায় এসেছি। যার কারণে এখানে সব নেটওয়ার্ক একটা ইস্যু হতে পারে। তাহলে যেটা বলছিলাম যে রুটিন অনুসারে ধরেন এখানে ১৫, ১৬, ১৭ ৩ দিন ৩ টা ক্লাস দেওয়া আছে। আপনার ২ দিনেই ক্লাসটা শেষ হয়ে যেতে পারে। এখন যাদের হচ্ছে অন্য কোনো জব নাই বা অন্য কোথাও আপনি এনগেজ না, তারা কিন্তু প্রচুর সময় আছে। এই ১৫, ১৬, ১৭ তারিখ, হ্যাঁ? ১৫, ১৬, ১৭ তারিখের ক্লাসটা আপনি চাইলে ১৫, ১৬ ২ দিনে শেষ করতে পারেন।
ক্লাসগুলো করে আগে রাখতে পারেন। হইলো এই ক্লাসটা শেষ হইলো, আপনি চাইলে পরের ক্লাসটা আবার আগে রাখতে পারেন। এভাবে আগে রাখতে পারেন। কিন্তু এক্সাম যে ডেট যেটা আছে, যে ডেটে শুরু করার ব্যাপারটা আছে, সেই ডেটেই কিন্তু পরীক্ষাটা হবে। মূল পড়া শেষ হইলে মূল পড়া শেষ করেই কি পরীক্ষাটা দিবেন? ব্যাপারটা কিন্তু এরকম না। মূল পড়া শেষ করে কিন্তু পরীক্ষাটা দেয়া যাবে না। মূল পড়া শেষ করার পরে আপনাকে এমসিকিউ স্টাডি করতে হবে। আর এমসিকিউ স্টাডির জন্য আমি মোটামুটি একটা বই রিকমেন্ড করেছি, বাজারের যে ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ বইটা, সেটা আমি বলেছি যে ওইখান থেকে জাস্ট এমসিকিউ প্র্যাকটিস করবেন। আর আমার কোর্সে ভর্তি হলে ওই একটা বইই শুধু কিনতে হবে এমসিকিউ প্র্যাকটিসের জন্য। এই কোর্সে ভর্তি হলে বাদবাকি যা, যা আছে আপনি সব ক্লাস করবেন, নোট করবেন, আর যে এক্সট্রা কিছু তথ্য আছে সেগুলো পিডিএফ আকারে দেওয়া হবে। সেটাও আপনি প্রিন্ট করেও নিতে পারবেন বা আলাদা করে নোটও করতে পারবেন। এই বিষয় আর সাথে শুধু এমসিকিউটা পড়ার জন্য একটা বইই লাগবে। ঠিক আছে? এর বাইরে কিছুই লাগবে না। এমসিকিউ পড়ে কিন্তু তারপরে আবার মেইন পড়াটা রিভিশন করে পরীক্ষাটা দিবেন। তাহলে ১ম এ লেকচার করবেন, লেকচারটা পড়বেন। তারপরে এমসিকিউ পড়বেন গাইড থেকে। তারপরে আবার মূল লেকচারটা রিভিশন করে তারপরে পরীক্ষা দিবেন। আমরা বলি না যে ভালোভাবে প্রস্তুতি নেওয়া। ভালোভাবে প্রস্তুতি নেওয়াটা আসলে কি বলে? আপনি আমার লেকচারটা করে সাথে, সাথে পরীক্ষা দিতে গেলেন, এরকম না। পরীক্ষাটাও এখানে যতগুলো পরীক্ষা আছে, মেইন কোর্সের যতগুলো পরীক্ষা আছে, সবগুলো পরীক্ষায় সিনসিয়ারলি দিতে হবে। আপনি চাইলেন এই পরীক্ষা এত গুরুত্ব দেওয়ার কি আছে? এটা তো ফাইনাল পরীক্ষা না। তো এরকম যদি করেন, আপনি যদি এই ছোট, ছোট পরীক্ষা দিয়ে গুরুত্ব না দেন বা গুরুত্ব আ যদি না দেন, আপনার প্রস্তুতিও তো কমপ্লিট হবে না। হ্যাঁ? তো এই সমষ্টিগতভাবে এই পরীক্ষাগুলোকে যদি আমরা চিন্তা করি যে এখানে প্রায় মেইন কোর্সের যে শিডিউল আছে, রিভিশন টেস্ট দিয়েই কিন্তু প্রায় এখানে ১১২-১৩ টা পরীক্ষা হয়ে যায় এর মধ্যে। ঠিক আছে? আবার এলটিএম পার্টের আবার পরীক্ষা আছে। সব মিলায় যদি আমরা যোগ করি তাহলে ১৭০ প্লাস কিন্তু এক্সাম হয়ে যায়। হিউজ নাম্বার, হ্যাঁ? প্রায় ১০,০০০ এমসিকিউ এখানে কিন্তু আছে। ঠিক আছে? প্রায় ১০,০০০ এমসিকিউ কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। ঠিক আছে? এখন দেখেন এই যে প্রবলেমটা হয় যে এখানে বলা আছে যে আরো বলা হয় যে এই ক্লাসগুলো হবে কিনা আর। প্রবলেম সলভিং যে ক্লাস হবে, এখন প্রবলেম সলভিং ক্লাসগুলো আমার জন্য নেওয়া একটু ইজি হবে। ৪৬ এর খুবই ব্যস্ততা ছিল। ১ম থেকে ৪৫তম বিসিএস আরএসআই যে প্রোগ্রামটা নিয়েছি, ওটার কারণে খুব বেশি ব্যস্ত ছাড়া। এটা আমি আ জাস্ট এটা আমি বলে দিলাম। কারণ এতটাই এটার প্রতি আমার ডেডিকেশন আছে, এতটা শ্রম দিয়ে এটা রেডি করা আছে। আপনারা যারা আছেন, প্রিভিয়াসলি যারা আরএসআই প্রোগ্রামটা করেছেন তাদের কাছ থেকে খালি শুনে দেখবেন। তাদের কাছ থেকে শুনুন। যারা পুরো ১ম থেকে ৪৫তম বিসিএস প্রিলিড যে প্রোগ্রামটা করেছে, মানে প্রিলিড যে প্রশ্ন ব্যাংক সলভটা করেছে, তাদের প্রত্যেকটা স্টুডেন্টের কাছে কোন একটা সিঙ্গেল স্টুডেন্ট যারা যদি ১ম থেকে ৪৫ শেষ করেছে, তারা বেনিফিট পায় নাই। এমন যদি হয় তাহলে আমাকে এসে বলবেন যে হ্যাঁ, সে বেনিফিটেড হয় নাই। ১ম থেকে ৪৫ পর্যন্ত যারা শেষ করেছে তাদের জিজ্ঞেস করবেন। আচ্ছা দেখেন, তাহলে আমি এখন প্রবলেম সলভিং ক্লাসগুলোতে এখন ভালো গুরুত্ব দিব। এবার রেকর্ডিং ক্লাস যেগুলো আছে এগুলো গুরুত্ব দেওয়ার সুযোগ থাকবে। কারণ এখন আমার যে ফুল টাইম জবের পাশাপাশি ট্রেনিং এখন চলছে আমার। এটার পাশাপাশি কিন্তু ফুল টাইম এখন প্রবলেম সলভিং গুলোও আমি করতে পারবো আপনাদের। ঠিক আছে? আর প্রয়োজনে নতুন ক্লাস হবে। হ্যাঁ, এবার অনেকগুলো নতুন ক্লাস আমি নিব প্রয়োজনে। ঠিক আছে? কিছু আপডেটেড তথ্য আমি এর আগে আগের এক্সামে কি করেছিলাম, রিসেন্ট জিকের ক্লাসটা সবার শেষে হয়েছিল। এখন মাঝে, মাঝে রিসেন্ট জিকের ক্লাস কিছু নেওয়ার চেষ্টা করব। আর কিছু যে আপডেটেড ইনফরমেশন বাংলাদেশ বিষয়ে বলি বা আন্তর্জাতিক বিষয়াবলিতে, এই ২ টাতেই তো তথ্যগুলো চেঞ্জ হয়। এই তথ্য যেগুলো চেঞ্জ হবে, এই তথ্য চেঞ্জের যে বিষয়গুলো আছে ওগুলো আমরা শুরু থেকে এবার হচ্ছে তথ্য চেঞ্জ করেই পড়ব। তো এরকমভাবে দেখা যাবে ক্লাসগুলোর 90% আপনার নোট করতেই হবে, মাস্ট বি। ঠিক আছে? আর 10% হয়তো পিডিএফ পাবেন। আমি আজ হলে এটা বলেছি। আর পরীক্ষার যে ব্যাপারটা, পরীক্ষার রুটিনটা যদি আপনারা একটু খেয়াল করেন যে এখানে যে রুটিনটা আছে, এই দেখেন ১ম পরীক্ষা। ১ম পরীক্ষা বলা আছে, এখানে ৩ টা টপিক দেওয়া আছে, মানে ৩ টা ক্লাসের। হ্যাঁ? পরীক্ষার ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করেন যে ৮,০০০ এমসিকিউ এক্সাম ব্যাচে আমি ভর্তি হয়েছি। সরি, মেইন কোর্সে ভর্তি হয়েছি। আমার কি আলাদা করে আবার ৮,০০০ এমসিকিউ এক্সাম ব্যাচে ভর্তি হওয়া লাগবে কিনা? যেটার রুটিন কিনা এইটা, এইটার কথা বলা হচ্ছে। ১ম কথা হচ্ছে লাগবে না। কি বলা? লাগবে না। কেন লাগবে না? কারণ একই পরীক্ষা। খেয়াল করে দেখেন। এই যে ৮ মে থেকে যে পরীক্ষাটা হয়েছে, এটার সিলেবাসটা দেখেন। বাংলা ভাষা, ব্যাকরণ, ইতিহাস, প্রাথমিক আলোচনা, ব্যাকরণের আলোচ্য বিষয়, ধ্বনি, ধ্বনিবর্ণ পরিবর্তন, নত্ব এবং সত্যবিধান। এবং এখানকারটা দেখেন, দেখেন সেম জিনিস না? এটা দিয়েই কিন্তু ১ম পরীক্ষাটা হচ্ছে। তো এরকমভাবে এখানে কিন্তু আ মানে ১৩ টা স্লট আছে। মানে ৮,০০০ এমসিকিউ আছে, ১৩ টা স্লট। কতটা স্লট রয়েছে? স্লট। এই স্লট যেটা,
সেটাকে যদি আমরা মাস ধরি, ধরেন এটা প্রথম স্লট যখন শুরু হয়েছে এক্সাম সিলেবাস, এই যে ৮,০০০ এমসিকিউ কি হয়েছে, প্রথম স্লটের কিন্তু রিভিশন টেস্ট হয়েছে। এখানে টোটাল ধরেন ৪৬৫টা এমসিকিউ এখানে কিন্তু পরীক্ষা হবে। তাহলে ১৬ই মে শেষ হচ্ছে, আবার রিভিশন টেস্ট ১৮ মে গিয়ে এটা রিভিশন টেস্ট হবে। কেউ আছে ৪৬৫টা এমসিকিউ কিন্তু এখানেও পরীক্ষাটা হচ্ছে। খেয়াল করে দেখেন, একাডেমিক মাস ক্যালেন্ডারের মাস না, এখানে একাডেমিক মাস। প্রত্যেকটা ক্লাস মানে আমরা ভাগ করেছি। নির্দিষ্ট সংখ্যক ক্লাসগুলো নিয়ে আমরা একাডেমিক মাস তৈরি করেছি এখানে। তো একাডেমিক মাসের যে ফাইনাল পরীক্ষা, মানে রিভিশন টেস্ট বা মান্থ ফাইনাল পরীক্ষা সেটাই ধরতে পারেন। ফাইনাল এক্সাম মানে হচ্ছে ওটা রিভিশন টেস্ট। তো সেটার যে পরীক্ষা হবে সেটাও কিন্তু সেম সিলেবাসে সেম প্রশ্নেই কিন্তু পরীক্ষাটা হচ্ছে। তাহলে এইভাবে এখানে কিন্তু আমরা এটাকে ১২ মাসে ভাগ করেছি। এখানে ১২ মাস আর হচ্ছে ৮,০০০ এমসিকিউ হচ্ছে এখানে কয়টা? ১৩ টা স্লট। তার মানে এখানে একটা স্লট বেশি। একটা স্লট কোনটা বেশি? যেটা কিনা আমরা এলটিএম এ পড়ছি। খেয়াল করে দেখেন, এখানে ১২ টা মাসে বেসিক সব ক্লাসগুলো আমরা করে ফেলছি। হ্যাঁ? বেসিক সব ক্লাসগুলো এই যে দ্বিতীয় একাডেমিক মাসের ক্লাস এখান থেকে শুরু। কিন্তু এই যে আমরা এলটিএম লং টার্ম মেমোরাইজেশন পার্টে যে ৬৫ টা এক্সাম এখানে হবে, এখানে কিন্তু এই যে সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, ইডিয়মস, ফ্রেজ, অনার, সাবস্টিটিউশন, অ্যানালজি, এগুলো কিন্তু আমাদের মেইন কোর্সের লেকচারে নাই। এগুলো কিন্তু মুখস্থ করতে হচ্ছে। মুখস্থ ভিত্তিক পাঠ। সমার্থক, বিপরীত, শব্দার্থ, এক কথায় প্রকাশ, বাগধারা, পারিভাষিক শব্দ। এই ক্লাসগুলোর কথা যদি আমরা ভাবি, তাহলে দেখেন এই ক্লাসগুলো কিন্তু এলটিএম এর মধ্যে আছে এবং প্লাস বাংলাদেশ, আন্তর্জাতিক আ ইংলিশ লিটারেচার, বাংলা সাহিত্য, মানসিক দক্ষতা, কম্পিউটার এবং নৈতিকতার এই যে টপিক গুলো আছে, এই টপিক গুলোর উপর কিন্তু পরীক্ষা দিতে পারবেন। সেটা কোনটাতে? এলটিএম এর মধ্যে। আলাদা ক্লাসরুমে এটা কিন্তু পরীক্ষা হচ্ছে। এটার রুটিনও কিন্তু দেওয়া আছে ৩ দিন পর, পর। ঠিক আছে? এভাবে কিন্তু এটার পরীক্ষা হইতে থাকবে। তার মানে এই অংশটুকু কিন্তু ৮,০০০ এমসিকিউর এক্সাম ব্যাচ যেটা, এটাতে কিন্তু মানে ১২ টা স্লটে কিন্তু হচ্ছে না। এইজন্য ১৩ নম্বর স্লটে গিয়ে আমরা কিন্তু চেষ্টা করেছি, দেখেন ১৩ নম্বর স্লটে, যেটা গতবারও হয়েছে, যে ১৩ নম্বর স্লটে গিয়ে আমরা এই যে এলটিএম পার্টের যে টপিক গুলো আছে, সে ১২ নম্বর স্লট এখানে হয়ে গেল। ১৩ নম্বর স্লটে অর্থাৎ এখান দিয়ে কিন্তু যদি ধরেন যে ১০০ টা এক্সাম এখানে হয়েছে আর ১২ তম স্লটের হচ্ছে রিভিশন পরীক্ষা, এখানে হচ্ছে ১১২ টা। তার মানে এই ১১২ টা পরীক্ষা মেইন কোর্সেও হচ্ছে, ৮,০০০ এমসিকিউ এ হচ্ছে। ঠিক আছে? এরপরে এই যে এটা আমরা রিভিশন টেস্টটা যোগ করেই কিন্তু বলেছি, এখানে ১০০ নাম্বার আছে আর ১২ টা রিভিশন টেস্ট হয়েছে এটা সহ। তাহলে এর পরের যে অংশটুকু আছে দেখেন, এটা সিনোনিম, অ্যান্টোনিম, সমার্থক শব্দ রয়েছে, তারপরে স্পেলিং, ইডিয়মস, ফ্রেজ, যেগুলো আসলে পরীক্ষার জন্য লাগে, বিসিএস প্রিলির জন্য যেগুলো লাগে, হ্যাঁ? টিএম এর পার্টে যেটা আছে সেই পার্ট কিন্তু বিসিএস সহ ব্যাংক এবং অন্যান্য চাকরি পরীক্ষার মুখস্থ ভিত্তিক পার্টও কিন্তু কভার করবে। কারণ ওখানে আরো টপিক আছে। আপনারা অলরেডি দেখেছেন এখানে অনেক টপিক আছে। এইগুলো বাদ দিয়েও, হ্যাঁ? এগুলো বাদ দিয়েও মুখস্থ ভিত্তিক অনেক বিষয় আছে যেগুলো কিনা সিলেবাসে দেওয়া নাই বা দেওয়া থাকলে মুখস্থ ভিত্তিক পার্টের মধ্যে আছে। বা ব্যাংক পরীক্ষা আসে। এগুলো জায়গা থেকে প্রশ্ন কিন্তু আসতে দেখা যায়। দেখা গেল যে এই পার্টটাকে আমরা আলাদা করে কিন্তু এখানে পরীক্ষাটা নিয়েছি। তার মানে ১০০০ এমসিকিউ এর কিন্তু পুরো প্রস্তুতিটা কিন্তু এখানে কমপ্লিট। এখানে ১৩ টা স্লটে কিন্তু টোটাল পরীক্ষাটা হয়ে গেল। এখানে ১৩ টা স্লটে টোটাল ৮,০০০ এমসিকিউ এখানে কমপ্লিট। ঠিক আছে? এটা কমপ্লিট। আর এখানে যেটা হয়, যেটা এলটিএম এর ৬৫ টা এক্সাম আছে মানে মেইন কোর্সে, হ্যাঁ? তার মানে হচ্ছে ওটা ওখানে যদি ১০০ আ আ ১২ টা থাকে, এখানে ৬৫ টা এক্সাম আছে। আল্টিমেটলি যদি আপনি এদিকে ধরেন, আমরা রাউন্ড ফিগার ধরলে ১৭০ টা এক্সাম কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে যারা মেইন কোর্সে ভর্তি হচ্ছে তাদের আর ৮,০০০ এমসিকিউ এক্সাম ব্যাচে ভর্তি হইতে হচ্ছে না। ৮,০০০ এমসিকিউ দেখে মনে হইতে পারে ওইটাতে মনে হয় ভর্তি হওয়া ভালো। আসলে এখানে কিন্তু আপনার ৮,০০০ এমসিকিউই কিন্তু পরীক্ষাটা হচ্ছে। হ্যাঁ, অনেকেই কিন্তু এটা কনফিউশন এ পড়ে যায়। আবার অনেকে দেখা গেল ৮,০০০ এমসিকিউ ভর্তি হয়েছেন। কিন্তু পড়বেন কি সেটা বুঝতে পারছেন না। তারা আবার ৮,০০০ এমসিকিউ থেকে সুইচ করে মেইন কোর্সে কিন্তু এসেছেন। সেক্ষেত্রে ৮,০০০ এমসিকিউ এর যে কোর্স ফি দিয়ে আপনি ভর্তি হয়েছেন না সেটা মাইনাস করে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তো সেটাতে আপনি ভর্তি হয়ে গেছেন। তো এই বিষয়টা আছে। আরেকটা হলো যে এলটিএম এর কথা আমি বললাম। এলটিএম এর কিন্তু পড়ার জন্য কিন্তু ফুল পিডিএফ পাবেন। যা আছে এটা কনটেন্টটা রেডি করে দেওয়া আছে। আপনারা সেই পিডিএফ এ চোখ বুলাবেন বা দেখবেন, পড়বেন, তারপর পরীক্ষাটা দিবেন। এই এলটিএমটা যদি ২ বার আপনার সময় কম থাকলে এলটিএম অন্ততপক্ষে ২ বার রিডিং দিবেন ওই অংশটুকু। মার্ক করে দেওয়া আছে। আমি দেখাই দিই এলটিএম এর অংশটুকু আমি দেখাই দিচ্ছি একটু পরে। তাহলে কনফিউশনটা আসলে দূর করার জন্য। তাহলে এখানে কি ক্লাস পাচ্ছেন, পরীক্ষা পাচ্ছেন। এখানে যে পরীক্ষাগুলো হবে সেগুলো ৮,০০০ এমসিকিউ, ওই পরীক্ষাগুলো হচ্ছে রুটিন আছে, দেওয়া আছে। এক্সামে ক্লাস করে এক্সামগুলোতে অ্যাটেন্ড করবেন। এলটিএমটা সেম বলে দিলাম। যেটা নাই সেটা হচ্ছে মানে মেইন কোর্স আলাদা,
ফি আলাদা, আর আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম এটার ফি আলাদা। ঠিক আছে? এটার ক্ষেত্রে আমি বলেছিলাম যে এটা আপনার ৩ টা ফেজে এটা হবে, জানুয়ারি থেকে এপ্রিল। এখন বর্তমান ফেজ চলতেছে মে থেকে আগস্ট। এই ৪ মাসের জন্য এখানে এই ৪ মাসের মধ্যে আপনাকে কোর্সটা কমপ্লিট করতে হবে। এর পরের ফেজ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এটা আছে। যদি আপনি আলাদাভাবে আরএসআই এ ভর্তি হন। আর যদি কেউ ৪৭ তম বিসিএস প্রিলি মেইন কোর্সেও থাকে, আরএসআই ও পারচেজ করে, সেক্ষেত্রে সে কিন্তু এটা একদম ফুল ২ টার মেয়াদি ৪৭ তম বিসিএস প্রিলি পর্যন্ত কিন্তু সে পাবে। ঠিক আছে? এটা বলে দিলাম আপনাদের। এখন খেয়াল করে দেখেন এই ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড আছে এবং টাইম অনুসারে সবগুলো দেওয়া আছে কিন্তু আরএসআই, এবং যারা মেইন কোর্সে ভর্তি হবেন তাদের জন্য আরএসআই আপনারা যেকোনো সময় টাইমলি করে নিতে পারবেন আপনার সুবিধা মতো। এখন আসেন যে কোন জায়গা থেকে ক্লাসগুলো করবেন, আর ক্লাসের কথাগুলো তো বলেই দিলাম। ক্লাসরুমটা আপনাদের দেখাই সেটা। তারপরে পিডিএফ গুলো অলরেডি আপনাদের দিয়ে দিয়েছি, এলটিএম এর পিডিএফ গুলো দিয়ে দেওয়া হয়েছে। সেটাও আপনারা কোথায় পাবেন সেগুলো আমি বলে দিচ্ছি। এখন খেয়াল করেন যে আ একটা ক্লাসরুমের না দিন। এই ক্লাসরুম রয়েছে। এই ক্লাসরুম ৩ টা ক্লাস যারা 46 থাকবে 7.4 আলাদা আছে। এখানে মূলত ক্লাসগুলো সব ক্লাস এখন করবে না। আপনারা যারা ফোনে দেখবেন তাদের জন্য কিন্তু এটা অন্যভাবে শো করে। আপনারা জানেন। সিরিয়াল ফোনের স্ক্রিনে যেটা শো করার কথা সেভাবেই কিন্তু শো করে এখানে। ল্যাপটপ স্ক্রিনটা এভাবে শো করে। তার মানে প্রত্যেক আ সবার জন্য কিন্তু টোটাল এখানে ৪ টা ক্লাসরুম হবে। কয়টা ক্লাসরুম? ৪ টা ক্লাসরুম মেইন কোর্সের জন্য। কেন ৪ টা ক্লাসরুম? সায়েন্সটা আলাদা ক্লাসরুমে ক্লাস আছে। এখানে খেয়াল করে দেখেন যে বিসিএস প্রিলি ক্লাস ডক্টর স্বাধীন। এখানে সায়েন্স বাদ দিয়ে সব সাবজেক্টের ক্লাস রয়েছে। তার এই যে বিসিএস প্রিলি এলটিএম এক্সাম ব্যাচ, তার মানে এটাতেও রিকোয়েস্ট দিতে হবে। বিসিএস প্রিলি মেইন কোর্সের যে এক্সাম, ওই যে ১১২ টা এক্সাম দেখাইলাম। ৪৭ এই ক্লাসরুমে কিন্তু এই পরীক্ষাগুলো হবে। আরেকটা আছে বিসিএস প্রিলি সায়েন্স ক্লাস। সায়েন্স ক্লাসের কোডটা আপনাদের এই যে বিসিএস প্রিলি ক্লাস ওই ডক্টর স্বাধীনের এটার হচ্ছে নোটিশ বোর্ডে কিন্তু দেওয়া আছে। তো এই নোটিশ বোর্ড থেকে এটা কালেক্ট করে এটাতেও আপনারা রিকোয়েস্ট পাঠাবেন। এই যে আগের রিকোয়েস্ট মানে আগের নোটিশেই কিন্তু এটা দেওয়া আছে। তো এখান থেকে এটা দেখে নিবেন। দেখে নিয়ে বাস এই কোডটা ব্যবহার করে ওটাতে রিকোয়েস্ট পাঠাইলে ভেরিফিকেশন এর পরে ওটা আপনার অ্যাপ্রুভ করে দেওয়া হবে আবার। তো যেটা বলছিলাম যে এখানে আসলে প্রত্যেকটা বাটনে একটু খুঁজে দেখবেন যে কোন বাটনে কি আছে। মানে আপনার স্ক্রিনে একভাবে শো করছে, এখানে অন্যভাবে। কিন্তু বাটনগুলো কিন্তু সব সেম আছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্টাডি ম্যাটেরিয়াল বলা আছে। মানে সামারির পরে পিপল আছে, রেকর্ডিং আছে, টেক্সট আছে, চ্যাট আছে, নোটিশ বোর্ড আছে, হোমওয়ার্ক আছে, এখানে স্টাডি ম্যাটেরিয়াল আছে। রেকর্ডিং এর মধ্যেই মূলত ক্লাসগুলো আছে। রেকর্ডিং এর মধ্যেই মূলত ক্লাসগুলো রয়েছে। এখানে সব ক্লাসগুলো এখানে যা দেখতে পাচ্ছেন, এখানে সব ক্লাসগুলো এখানে মানে নিচের দিক থেকে সিরিয়াল আছে। অবশ্য ফোনে এটা সিরিয়ালটা আপনার উপর থেকে নিচেও করতে পারেন। মানে অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং, ডিসেন্ডিং মানে অ্যাসেন্ডিং অর্ডারেও সাজাতে পারেন, ডিসেন্ডিং অর্ডারেও সাজাতে পারেন। তো এটা যেরকম ভাবে আর কিছু কারেকশন এখানে বলে দেওয়া আছে যেগুলো হচ্ছে মানে ডেলিভারি করার সময় ভুল হয়েছে। সেই কারেকশন গুলো এখানে বলা আছে, বা কিছু কারেকশন পরে ক্লাসে বলা আছে। হ্যাঁ? এখানে কিন্তু ডিটেইলস এ লেখা থাকে। সেই কারেকশন গুলো আপনি কোথায় পাবেন? যেমন এই দেখেন ক্লাস 8 এ বলা আছে, ৮ নম্বর ক্লাসে বলা আছে কারেকশন ফাইল চেক করুন। এই কারেকশন ফাইল চেক করা বা এক্সট্রা কোনো পিডিএফ দিলাম কিনা ওইটা রিলেটেড বা লেকচার রিলেটেড সেটা কোথায় পাবেন? সেটা পাবেন হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল এ গিয়ে। স্টাডি ম্যাটেরিয়াল এ কিন্তু এখানে সবই দেওয়া আছে সেইভাবে। যেমন এখানে অন্য কোর্সগুলোর যে আরএসএ পদ্ধতিতে এটার হচ্ছে এড দেওয়া আছে ৪০০০ এমসিকিউ এর কিছু ফ্রি ক্লাস এখানে দেওয়া আছে। এগুলো হচ্ছে অন্য কোর্সের এড হিসেবে নিবেন। আর এখানে বাদবাকিগুলো যেগুলো এখানে কিন্তু সেইগুলো আছে। যেমন লেকচার সাপ্লিমেন্ট। লেকচার দিলাম মেক্সিমাম ধরেন একটা ক্লাসের আমি 88% দিয়েছে আর হলো 2 বা এটার জন্য পিডিএফ দেওয়া। এই পিডিএফ এই অংশটুকুতে দিয়েছি। বা যে ক্লাসগুলো পিডিএফ দেওয়া দরকার সেগুলো সাপ্লিমেন্টের মধ্যে পাবেন। তারপরে যে কারেকশন ফাইলের কথা বললাম, কিছু জিনিস হয়তো উপস্থাপনার সময় ভুল হয়েছে। সেইগুলো কিন্তু কারেকশন ফাইলে কিন্তু দিয়ে দেওয়া হয়। ঠিক আছে? এগুলো স্টার গুলো চেক করবেন। তারপরে লেখা আছে যে আলাদা জায়গায় রেকর্ড করা আছে। লিখিত নিয়েছি। লিখিত বিজ্ঞানের সাধারণত বিজ্ঞানের সাথে প্রিলি ক্লাসের মিল রয়েছে সেই ক্লাসগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তো লেকচার ভিডিও এখানেও কিন্তু সেগুলো পাবেন। এখানে কিন্তু এই যে আপনাকে খুঁজতে হবে না। আগেই প্রত্যেকটা খুঁজে দেখতে হবে না। এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় লেকচারের নিচে কিন্তু বলে দেওয়া আছে এই বিষয়গুলো। যে আসলে যে জিনিসটা এখানে নাই সেই জিনিসটা আপনি স্টাডি ম্যাটেরিয়াল এ গিয়ে পাবেন।
যে জিনিসটা এখানে দেখবেন যে সিরিয়ালি সবকিছু দেওয়া আছে। স্টাডি ম্যাটেরিয়াল নাই, সেটা হচ্ছে সরি রেকর্ডিং এ নাই, সেটা স্টাডি ম্যাটেরিয়ালে খুঁজে দেখবেন। তো ওখানে পাওয়া যাবে। আর এখানে টেস্ট বাটনে কোনো পরীক্ষা হবে না। এটা শুধু ক্লাস নেওয়ার জন্য। আর চ্যাট বাটন রয়েছে, এই চ্যাট বাটনে আপনারা ডিসকাস করতে পারবেন আপনাদের সমস্যাগুলো নিয়ে। এখানে বেটার হবে যে একজন এখানে চ্যাট করবেন আপনারা। একে মানে একজন অন্যজনের সাথে ইন্টারেকশন এ যাবেন। কারণ এটা গেলে সুবিধা হবে যে আপনারা একজন যে ইনফরমেশন জানেন না, অন্যজন সেই ইনফরমেশন জানতে পারেন। জানলে দেখা যাবে যে আপনাদের মধ্যে ইন্টারেক্টিভ আলোচনা হবে, সেই জিনিসটা মুখস্থ থাকবে ভালো। ঠিক আছে? প্রত্যেকে যদি ইন্ডিভিজুয়ালি আলাদা, আলাদা মেসেঞ্জারে আমাকে আপনাদের প্রবলেমের কথা জানান, সেটা কিন্তু সমাধান করাটা কষ্টকর। বরং এখানে যদি চ্যাট বক্সে আপনারা আলোচনা করেন, দেখা যাবে যে মেক্সিমাম প্রবলেম 90% প্রবলেমই আপনারা নিজেরা কিন্তু সলভ করতে পারবেন আলোচনার মাধ্যমে। একজন একটা জিনিস প্রশ্ন করলে আরেকজন কিন্তু ডেফিনিটলি সেটার অ্যান্সার পারবে। কেউ না কেউ কিন্তু পারবে। আর যেটা কেউ পারবে না তার জন্য আমি আছি। আর সবশেষে তো প্রবলেম সলভিং ক্লাসে আবার আলাদা করে বুঝায় সবকিছু দেওয়া যাবে। তাহলে নোটিশ বোর্ডটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন। প্রত্যেকদিন একবার নোটিশ বোর্ড অবশ্যই দেখতে হবে। ঘুম থেকে উঠে যখন ক্লাস শুরু করবেন তার আগে একবার নোটিশ বোর্ড চেক করবেন। তো ঘুমাতে যাওয়ার আগে একবার নোটিশ বোর্ড চেক করে দেখবেন কিছু আছে কিনা এখানে। ঠিক আছে? কিছু জানার থাকলে সেটাও জানায় দেওয়া হয়। আপনি অবশ্যই ক্লাস করার জন্য অ্যাপে ঢুকবেন, নোটিশ বোর্ড একবার করে চেক করে নিবেন। এই যে পরীক্ষাটা, মেইন কোর্সের যে পরীক্ষাটা যেটা দেখালাম, সে পরীক্ষাটা কিন্তু এই টেস্ট বাটনে হবে। এই টেস্ট বাটনে হবে। এখানে হয়তোবা এখানে অ্যা ওইভাবে দেখাবে না। আপনাদের অ্যাপে সুন্দরভাবে দেখাবে। আপকামিং এখনই যদি ঢোকেন দেখা যাবে যে আপকামিং ঠিক আছে? আপকামিং এক্সাম কিন্তু দেখাবে। আপনাদের ১ম এক্সাম হয়তো ১৮ তারিখে আছে ৩ টা ক্লাস করার পরে। আপকামিং এক্সাম তারপরে যেটা এক্সাম ১৮ তারিখে শুরু হবে সেটা অনগোইং এক্সাম হিসেবে লেখা থাকবে। তাহলে অনগোইং এক্সামে ঢুকে সেখানে ক্লিক করে আপনারা পরীক্ষা দিয়ে একটা টাইম থাকবে। ৩০ মিনিট হইতে পারে, ৪০ মিনিট হইতে পারে, ২০ মিনিট হইতে পারে। মার্ক কিন্তু দেওয়া আছে আপনাদের এখানে। প্রত্যেকটাতে মার্ক ও টাইম বলে দেওয়া আছে। তো সেইভাবে কিন্তু পরীক্ষাগুলো হবে আপনাদের টাইম অনুসারে। তো একবার পরীক্ষাতে ঢুকলে কিন্তু আর পরবর্তীতে ঢোকার সুযোগ থাকবে না। ঠিক আছে? সুতরাং যখনই ঢুকবেন পরীক্ষাটা শেষ করবেন। সেইভাবেই কিন্তু পড়াশোনা শেষ করে একদম পরীক্ষায় যাবেন। আচ্ছা, পরীক্ষা দেওয়ার পর আপনি প্রশ্নগুলো বারবার পড়তে পারবেন। সেটাতে সমস্যা নাই। আর কোনো কারণে যদি মানে নির্দিষ্ট ডেট মিস করেন পরেও দিতে পারবেন। হ্যাঁ? সে সুযোগটাও রাখা আছে এটার মধ্যে। এই পরীক্ষাগুলো এখান থেকে আপনারা কিন্তু দেখেন এটা পরীক্ষার কারণ এটা। আর পরীক্ষা পড়াশোনা রিলেটেড সমস্যা থাকলে আলোচনা করবেন। আর পরীক্ষা রিলেটেড কোন সমস্যা, প্রশ্নে ভুল মনে হচ্ছে, প্রশ্নের কনফিউশন মনে হচ্ছে, একটা প্রশ্ন আপনারা পরীক্ষা এটার চ্যাট বক্সে আপনারা ঠিক আছে? এটার চ্যাট বক্সে আলোচনা করবেন। তো এখানে দেখা যাবে যে এখানে টেস্ট আর চ্যাট বাটনটা এটা। আর যে লাইভ ক্লাসগুলো প্রবলেম সলভিং লাইভ ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। সেগুলো দেখা যাবে যে আ ওই আপনারা যখন জয়েন লাইভ আজকে অনেকে জয়েন লাইভ করেছেন। জয়েন লাইভেও ক্লাস পাবেন। পরে আবার যদি এটা যারা লাইভে জয়েন করবেন না তাদের জন্য আবার রেকর্ডিং বাটনেও সেগুলো সেভ থাকবে। তবে প্রবলেম সলভিং ক্লাস যখন তখন চেষ্টা করবেন যে আপনারা সবাই যেন উপস্থিত থাকেন। সবাই যেন পার্টিসিপেট করেন। কারো না কারো তো প্রবলেম থাকবে। যার মানে মেক্সিমামের প্রবলেম থাকার কথা। ১ম দিকে যারা প্রস্তুতি নিচ্ছেন। তো আপনারা যদি উপস্থিত না থাকেন সেই প্রবলেম গুলো তো সমাধান হবে না। তো অবশ্যই প্রবলেম সলভিং ক্লাসগুলোতে আপনারা উপস্থিত থাকার ট্রাই করবেন। আচ্ছা, দেখেন তারপরে বললাম হচ্ছে এলটিএম এর ব্যাপারে আসি। এলটিএম টা হচ্ছে সর্বনিম্ন গুরুত্বপ্রাপ্ত একটা সেক্টর এখানে। ঠিক আছে? এলটিএম এরটা। কেন কি? কারণ এখানে মুখস্থ ভিত্তিক পার্ট এমনিতেই রসকসীন পড়া, পড়তে ভালো লাগে না। আবার এদিকে তো মেইন পড়াটা পড়বেন। মেইন পড়া যখন আপনি ক্লাস করছেন, নোট করছেন, একটা অন্যরকম চার্মের মধ্যে থাকবেন। তখন কিন্তু আর এলটিএম এ যখন আসবেন তখন আর ওই চার্মটা পাবেন না। ধরে রাখাটা কঠিন। কারণ মনে হচ্ছে না এটাই ভালো লাগছে, ক্লাস করছি, পড়ছি, নোট করছি, এটাই ভালো লাগতেছে। তো এটার পাশাপাশি এটা আর অনেকে কিন্তু চার্ম পাবেন না সেটা বলছি। কিন্তু যাদের সুযোগ আছে তাদের বলব যে এটা অবহেলা করবেন না। ঠিক আছে? এটা আপনাকে অন্য চাকরিগুলোতে খুব ভালোভাবে হেল্প করবে। বিসিএস সহ, বিসিএস এ তো হবেই, অন্য চাকরিগুলোতেও কিন্তু এটা হেল্প করবে। কারণ একটা কথাই বলেছি এখানে যে বিসিএস ব্যাংক সহ অন্যান্য চাকরির প্রিলি এবং লিখিত পরীক্ষার জন্য, প্রিলি এবং লিখিত ২ টার কথাই কিন্তু এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে? ভোকাবুলারির মজবুত ভিত্তি তৈরি। মোটামুটি ইম্পোর্টেন্ট যে ভোকাবুলারি সেগুলোই তো প্রিলি পরীক্ষায় আসে। আবার ওখান থেকেও লিখিত পরীক্ষায় আসতে দেখা যায়। ফুল না আসলেও যতটুকু আসে আপনাকে কিন্তু হেল্প করবে মিনিং বুঝতে। তারপর বাংলা ভাষা এবং সাহিত্যের অনেক গুরুত্বপূর্ণ। অথচ তুলনামূলক কঠিন এবং মুখস্থ ভিত্তিক টপিক মিস না করে। বাংলা ভাষা সাহিত্যের অনেক আ গুরুত্বপূর্ণ যে বিষয় আছে যেরকম বাংলা ভাষা এবং সাহিত্যের কথা যদি বলি, কিছু চরিত্র আছে, উক্তি আছে এগুলো কিন্তু তারপরে এখানে বাংলা ভাষার হচ্ছে সমার্থক বিপরীত শব্দ, তারপরে এক কথায় প্রকাশ, বাগধারা, পারিভাষিক শব্দ এগুলো খুব ইম্পোর্টেন্ট না? প্রত্যেক চাকরি পরীক্ষাতে আসে। কিন্তু এটা লম্বা সময় ধরে একটা পড়তে হয়। তো দেখেন এই বিষয়টা কিন্তু আপনার হেল্প করছে।
তারপরে বাংলাদেশ, আন্তর্জাতিক এবং ভূগোলের বিশাল সিলেবাসকে বিসিএস, ব্যাংক এবং সহ অন্যান্য চাকরি গুরুত্বপূর্ণ এবং কঠিন কঠিন টপিকটা শেষ করা। যে দেখেন কিছু কিছু সিলেবাস আছে এলটিএম এর মধ্যে, আপনি খেয়াল করে দেখেন সংবিধান পড়তে অনেকের বেশি সময় লাগে। মূল লেকচারে আছে, সেখান থেকে আপনার মনে হলো আলাদা করে আবার সংবিধানের সময় দিবেন। ৩ টা পরীক্ষা রাখা হয়েছে। তারপরে ভূগোল বিষয়গুলো হচ্ছে সিলেবাসে সরাসরি উল্লেখ করা নাই। সিলেবাসে তারপর এখান থেকে প্রশ্ন আসে। তারপরে ভাষা আন্দোলন ভিত্তিক এবং মুক্তিযুদ্ধ বিষয় আছে। এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটার জন্য আলাদা আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে যদি আপনি খেয়াল করেন যে বিসিএস এর সিলেবাস দেখে বোঝার উপায় নাই আপনি কি পড়বেন না পড়বেন। মেইন ক্লাসগুলো যেটা নিয়েছি ওটা আলাদা করে দিয়েছি বিসিএস এর জন্য। সেটা ঠিক আছে। কিন্তু এই আন্তর্জাতিক বিষয়গুলির জন্য কি আবার আপনার নতুন করে আর পড়ার দরকার নাই। আপনি যদি এলটিএম টা শেষ অন্যান্য চাকরি পরীক্ষাও কভার করবে। অন্যান্য ব্যাংক পরীক্ষা বা ব্যাংকের পরীক্ষায় মেক্সিমাম গুলো হয়। তারপরে সামনে আপনাদের অনেকে পেট্রোবাংলা পরীক্ষা দেন, দুদকের পরীক্ষা দেন, এনএসআই এর পরীক্ষা দেন। সেগুলো কিন্তু ব্যাংক স্টাইলের পরীক্ষাগুলো হয়। সেই জায়গাগুলো দেখা যায় যে এই টপিক গুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। আপনি যদি খেয়াল করেন। হ্যাঁ, বিশেষ করে এই দেশ, রাজধানী, মুদ্রা, আইনসভা, ব্যাংক, হ্যাঁ? এই জায়গাগুলো থেকে প্রশ্ন হয়। সীমারেখা, সীমান্ত এই জায়গাগুলো থেকে কিন্তু হয়। তারপর সংস্থার সদর দপ্তরের এগুলো যদি হচ্ছে প্রিলিতেও এগুলো আসে। প্রিলি ক্লাসে এগুলো পড়ানো হয়েছে। তারপরেও আলাদা করে এখানে কিন্তু আবার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যাতে এই জিনিসগুলো ভালোভাবে আপনাদের সলভ হয়। তাহলে এটা কিন্তু অবশ্যই দিলে আপনি কিন্তু নানাভাবে উপকৃত হবেন। না দিলে কিন্তু আপনার একটা লসের মধ্যেই থাকবেন। না দিলে যে এমন হবে না যে আপনি প্রিলি ফেল করবেন, এমনও না। আপনি যদি এলটিএম বা মুখস্থ ভিত্তিক পার্টটাকে যদি বাদও দেন, আমি সিরিয়ালি সব বলে দিই। আমি সবার জন্যই বলছি। কারণ সবার ক্যাপাসিটি সেম থাকবে না। এলটিএম পার্টটা যদি আপনি বাদও দেন, হ্যাঁ? তার জন্য কিন্তু প্রিলি ফেল হবে না। এটা খেয়াল রাখবেন। প্রিলি কিন্তু ফেল হবে না। আপনি প্রিলির এই যে মুখস্থ ভিত্তিক পার্টের জন্য বিগত সালের প্রশ্ন যদি পড়েন, বিগত সালের প্রশ্ন থেকে যদি কমন পড়ে, ৪৬ এর কথাই চিন্তা করেন যে ভোকাবুলারিটা আসছিল সেটা কয়জন পারছেন? কয়জন পারছেন? বিগত সালের প্রশ্ন পড়ে যদি ডিরেক্ট কিছু কমন পড়ে সেটা আপনার বোনাস। আর এর বাইরে যা পড়বেন দেখা যাবে যে আপনার হয়তো হ্যাঁ, আগে পড়েছেন ভালো, পরীক্ষার হলে কনফিউশন পড়ে বা বানান ভুলের কারণে যেটাই হোক না কেন, প্রশ্নে বানান ভুল হোক আর হচ্ছে কনফিউশন এ পড়ে হোক, মেক্সিমামই কিন্তু এই ভোকাবুলারি পার্টটা দাগানই নাই। মেক্সিমাম। কিন্তু তারাও কিন্তু প্রিলি টিকেছেন। ওগুলো বাদ দিয়েও কিন্তু প্রিলি টিকা যায়। তার মানে এটা প্রিলি টিকা যায়। আপনি এখান থেকে ভালো করলে অন্যান্য যদি সময় দেন, অন্যান্য চাকরি পরীক্ষাতে আপনাকে এটা হেল্প করবে। কারণ অন্যান্য চাকরি পরীক্ষার জায়গাগুলো থেকে প্রশ্ন হচ্ছে। আর রিটেনেও আপনাকে একটা বেনিফিট দিবে। কারণ ধীরে, ধীরে এগুলো যদি পড়েন আপনার নতুন ওয়ার্ডের সাথে মানে পরিচিত হবেন। আবার রিভিশন করবেন, পরীক্ষা দিবেন। একটা ভালো একটা মানে ভোকাবুলারি গেইন করার এখানে সুযোগ আছে বা অন্যান্য বিষয়গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু রিটেন পরীক্ষা আপনাকে হেল্প করবে। বিসিএস রিটেন পরীক্ষা প্লাস অন্যান্য চাকরি পরীক্ষার প্রিলি পরীক্ষাতে হেল্প করবে। তাহলে দেখেন এখান থেকে আমি এই কথাটা বলছিলাম। তার মানে এলটিএম পরীক্ষাটাও এখানেও টেস্ট বাটনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন। এই যে এলটিএম এর টেস্ট বাটন যেটা রয়েছে, এটার মধ্যে কিন্তু পাবেন। এক্সাম সিস্টেম একই রকম টেস্ট বাটনে পাবেন, চ্যাট এখানে করতে পারবেন, হ্যাঁ? এখন আসেন যে এলটিএম এর পিডিএফটা আপনারা কই পাবেন? এই যে স্টাডি ম্যাটেরিয়াল এখানে কিন্তু দেওয়া আছে। আপনারা যে রেজিস্ট্রেশন করেছেন, রেজিস্ট্রেশন করার সময় এখন পর্যন্ত এই ক্লাসটা নেওয়ার আগে রেজিস্ট্রেশন ফর্ম মেইলটা আছে। প্রত্যেকের ইমেইলে এই এলটিএম বিসিএস ডক্টর নামে আপনাদের প্রত্যেকের কাছে এবং সেই ইমেইল দিয়েই কিন্তু এটা ওপেন হবে। ঠিক আছে? তো দেখা যাবে যে এলটিএম এর জন্য এখানে কিন্তু ৫ টা পিডিএফ দেওয়া ৬ টা পিডিএফ দেওয়া আছে। এলটিএম এর বেসিক প্রিপারেশন এর জন্য আছে। আবার প্রিভিয়াস সালের কোশ্চেনও কিন্তু দেওয়া আছে এখানে। এলটিএম পার্টের জন্য যা দরকার তার জন্য কিন্তু প্রিভিয়াস সালের কোশ্চেন গুলা যেগুলো আছে ওগুলো ছবি তুলে পিডিএফ করে দিয়েছি। আপনারা চাইলে এখান থেকে কিন্তু পড়তে পারবেন সেগুলোর জন্য। তো এলটিএম এর পিডিএফ গুলো কিন্তু সব এখানে আছে। তো এই পার্টটা এখান থেকে আপনারা এটা ডাউনলোড করে প্রিন্ট করেও নিতে পারবেন। আবার অনেকে যাদের ল্যাপটপে পড়ার অভ্যাস আছে তারাও এটা করতে পারেন। আপনি কেমন গুরুত্ব দিবেন তার উপর বিবেচনা করে আসলে। আপনি কতটুকু ক্যাপাসিটি রাখেন পড়াশোনাটা শেষ করার সেটা খেয়াল রাখতে হবে। তবে আমার প্রায়োরিটি থাকবে। আমার প্রায়োরিটি হচ্ছে বেসিক ক্লাসের ১৪৫ টা ক্লাস মনোযোগ দিয়ে শেষ করতে হবে। এটা ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি ওই মেইন কোর্সেরই মেইন কোর্সের সবগুলো পরীক্ষা। মেইন কোর্সের যতগুলো পরীক্ষা আছে এখানে, এলটিএমটা আমি বলছি কিছুটা ছাড় দেওয়ার চেষ্টা করছি। মেইন কোর্সের যে এখানে ১১২ টা এক্সাম আছে রিভিশন টেস্ট সহ, প্রত্যেকটা এক্সাম অক্ষরে এক্সামটা দিতে হবে। আপনি যদি ক্লাস করেন এবং পরীক্ষা যদি না দেন, তাহলে কি হবে? আপনি আমার হাফ স্টুডেন্ট হবেন। হাফ স্টুডেন্ট। মানে কোর্সের হাফ স্টুডেন্ট। মানে কোর্সের আপনি হাফ সেবা নিলেন যদি পরীক্ষা যদি না দেন।
আর যদি ক্লাস করেন এবং পরীক্ষা না দেন, তাহলে আগামী বছর আপনাকে আবার প্রিলির প্রস্তুতি নিতে হবে। এটা খেয়াল রাখবেন। আপনি কি করবেন? আগামী বছর আবার ৪৮ এর জন্য প্রিলির প্রস্তুতি নিবেন? না ৪৭ এই প্রত্যেকটা ক্লাস করে পরীক্ষাগুলো দিয়ে প্রিলির প্রস্তুতিটা একবারেই কমপ্লিট করে ফেলবেন। ঠিক আছে? এটা। আর একটা কথা কিন্তু আমি যারা হচ্ছে একদম খুব ক্লোজ আমার সাথে কনট্যাক্ট হয়, তাদের কিন্তু এই কথা আমি বলেই দেই যে, কেউ যদি পরীক্ষা না দেয়, তাকে আমার স্টুডেন্ট বলে আমি মনে করি না। এটা কিন্তু আমি যারা আমার সাথে হচ্ছে কানেক্টেড থাকে, মানে সবার সাথে তো একভাবে কানেক্টেড থাকার সুযোগ থাকে না। যারা আমার সাথে কানেক্টেড থাকে তাদের কিন্তু এভাবে আমি স্পষ্ট বলে দেই যে, যারা শুধু ক্লাস করবে, পরীক্ষা দিবে না, তারা আমার স্টুডেন্ট না। ঠিক আছে? কারণ পরীক্ষা দেওয়ার গুরুত্বটা আমি বরাবরই বোঝাচ্ছি, আগেও বুঝিয়েছি, এখনো বলছি। পরীক্ষা মাস্ট দিতে হবে। যতগুলো পরীক্ষা নেওয়া হবে সবগুলোই দিতে হবে। তাহলে এই বিষয়গুলোই তো ছিল মোটামুটি সব পুরো রুটিনটা তো দেওয়াই আছে। এই পুরো রুটিনটা এখন আপনাদের ক্লাসরুমেও দিয়ে দেওয়া হবে। আর ওই পোস্টে তো অলরেডি যারা দেখেছেন, আপনারা পোস্টে পুরোটা দেখেছেন। পুরো প্ল্যানটাই কিন্তু এখানে দেওয়া আছে। মেইন কোর্সের একদম পুরো প্ল্যান। এখানে ৩১ জানুয়ারি পর্যন্ত যে পুরো প্ল্যানটা চলবে, পুরোটাই এখানে দেওয়া আছে। এই যে ৩০ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। মাস ফাইনাল পরীক্ষা, হ্যাঁ? এর পুরো সময়টা টুকু আপনি রিভিশন। তবে এখানে আরেকটা বিষয়, দেখেন এখান থেকে শুরু হচ্ছে জুন, জুলাই, ডিসেম্বর, জানুয়ারি ৮ মাস সময় পাচ্ছেন। ৮ মাস সময় কিন্তু এখানে আপনার আছে। এখন এই ৮ মাস কি আসলে সবার জন্য দরকার? খেয়াল করে দেখেন ৮ মাস। মানে অনেকে বলবেন যে ৮ মাস আমি জানুয়ারিতে শেষ করলাম। জানুয়ারিতে শেষ করে আমি রিভিশনের সময় কই পাবো? ১ম কথা হচ্ছে রিভিশনের সময় আপনি প্রত্যেক মাসেই পাচ্ছেন। প্রত্যেক মাসেই পরীক্ষাগুলো হওয়ার পরে, ক্লাস হওয়ার পরে, পরীক্ষা হওয়ার পরেও কিন্তু আবার এখানে কিন্তু আবার মাইক্রো রিভিশন টেস্টও আছে। মাইক্রো রিভিশন টেস্ট রাখা হয়েছে বাংলা সাহিত্যের জন্য। যে ৩ টা পরীক্ষা দেওয়ার পরেই ওই ৩ টা পরীক্ষা নিয়ে একটা রিভিশন টেস্ট। আবার ওই সবগুলো ওখানকার যে পরীক্ষাগুলো হইলো ওইটা নিয়ে আবার রিভিশন টেস্ট। তার মানে বাংলা সাহিত্য কিন্তু অনেকগুলো রিভিশন দেওয়ার সুযোগ আছে বাংলা সাহিত্যে। আবার ইংলিশ লিটারেচার এর ক্ষেত্রে অনেকগুলো রিভিশন আছে। কয়েকটা সাবজেক্ট মিলে, যেমন আমি যদি এখানে দেখাই আপনাদের যে আচ্ছা, বিজ্ঞানের ক্ষেত্রেও যদি আমি বলি, দেখেন এই যে এখানে বিজ্ঞানের একটা রুটিন দেওয়া আছে। যারা কিনা ফুল রুটিন ভালোভাবে দেখেন নাই, আমি এখান থেকে দেখাইলেও হচ্ছে। দেখেন এখানে কিন্তু একটা রিভিশন টেস্ট হইলো। এখানের পরে এই ৯৯ নম্বর পরীক্ষা, সরি ৯৯ নম্বর ক্লাস আছে। এরপরে ৬৯ নম্বর পরীক্ষা, ৭০ নম্বর পরীক্ষা হচ্ছে, ৭১ নম্বর পরীক্ষা, তারপরে ৭২ নম্বর পরীক্ষা। এই ৪ টা পরীক্ষা নিয়ে কিন্তু আবার একটা রিভিশন টেস্ট এখানে কিন্তু হলো। এটা কিন্তু মান্থ ফাইনালের রিভিশন টেস্ট না। দেখেন এটার পরে কিন্তু আবার এই যে 9 মান্থ ফাইনালে কিন্তু আবার সবগুলো নিয়ে কিন্তু পরীক্ষা হলো। তার মানে ওখানেও একবার রিভিশন টেস্ট দিতে পারলেন। আবার কিন্তু এখানে পড়ার সুযোগ থাকলো। তো এরকম কিন্তু বাংলা সাহিত্যেও আছে। এই যে বাংলা সাহিত্যের এরা চলে আসছে এখানে। যেমন বাংলা সাহিত্যে এখানে ড থেকে ফ পড়বেন। দেখেন বাংলা সাহিত্যে ড থেকে ফ পড়েই পরের দিন পরীক্ষা। আবার ১ দিন সময় আছে কিন্তু। ১২ অক্টোবর পরে ১৪ অক্টোবর, ১৬ অক্টোবর। বাংলা সাহিত্যে কিন্তু সময় রাখা হয়েছে। যাতে আপনাদের এটা মুখস্থ রাখা একটু কষ্টকর। সময় রাখা হয়েছে। তারপরে এটার পরীক্ষা আছে। এই ৩ টা পরীক্ষা হয়ে যাওয়ার পরে আবার কিন্তু সেটা রিভিশন টেস্ট। দেখেন এই ৩ টা পরীক্ষা দিয়েই কিন্তু রিভিশন টেস্ট রাখা হয়েছে। পরের ৩ টা পরীক্ষা দিয়ে আবার কিন্তু রিভিশন টেস্ট। এই যে। তো এটা রিভিশন হইলো, আবার মান্থ ফাইনাল যখন হয়ে যাবে তখন আবার কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে। সেখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন কিন্তু হচ্ছে। আপনি রিভিশন দিয়ে আবার পড়তে পারছেন। তার মানে এখানে কিন্তু রিভিশন প্রচুর হচ্ছে। প্রত্যেক মাসে রিভিশন হচ্ছে। তাহলে রিভিশনটা সাথেই কিন্তু হয়ে যাচ্ছে। এটা একটা ফ্যাক্ট। আবার যদি মনে হয় যে না আপনার তারপরেও আপনার আরো রিভিশনের জন্য সময় রাখবেন। হ্যাঁ, আপনি এটা পারবেন। ৮ মাস ক্লাস তো আপনার করার দরকার নাই। আপনি চাইলে সেই ক্লাসটা আপনি ৫ মাস বা ৬ মাসেও শেষ করতে পারেন। ঠিক আছে? আপনার কাছে তো সোর্সটা দেওয়া আছে। সব ক্লাসগুলো কমপ্লিট করে ফেলেন। কারণ সব ক্লাসগুলোই তো ক্লাসরুমে সেভ করা আছে। আপনি শেষ করে ফেলেন নিজের মতো করে। শেষ করে তারপরে যে পরীক্ষার যে শিডিউল আছে, শিডিউল অনুসারে পরীক্ষা শেষ করে আপনি আরো ২ মাস আগে থেকে আপনি রিভিশনটা শুরু করে দিলেন। যে লেকচারগুলো আপনি করেছেন, নোট আছে, সেগুলো রিভিশন আপনি শুরু করে দিলেন। ঠিক, এটার ক্ষেত্রে কিন্তু আপনার কোনো বাধা নাই। ঠিক আছে? সব স্টুডেন্টদের কথা মাথায় রেখেই করা। যেহেতু আমার সময় আছে। এখন যদি আমার হাতে ৮ মাস সময় আছে, আমি জানুয়ারি পর্যন্ত গেলাম। আর আমার যদি মনে হয় যে না আমি এখানে ৪ মাসে কোর্সটা কমপ্লিট করে দিচ্ছি। সবাই কি ৪ মাসে কোর্স কমপ্লিট করতে পারবে? পারবে না। তারপরে তাড়াহুড়ো করে শেষ করে তো কোনো লাভ নাই। ৪ মাসে কোর্স কমপ্লিট করে দিলাম। বাদবাকি আর ৬ মাস পড়েই থাকলো। আপনি দেখা যাবে যে আ ওই ৬ মাস আপনি আর ঠিকমতো পড়াশোনাই করছেন না। তাহলে এই টানা এই সময়ের মধ্যে গেলে প্রত্যেকটা টপিক ভালোভাবে আপনি পড়তে পারবেন, সময় নিয়ে পড়তে পারবেন। এমসিকিউ গুলো পড়তে পারবেন ভালো করে। পরীক্ষাটা
গুরুত্ব দিয়ে পড়তে পারবেন। এই যে ৮ মাস সময় দেওয়া হয়েছে সেইভাবে যদি সর্বোচ্চ সময় দেন বা গুরুত্ব দিয়ে এগুলো পড়েন, তাহলে দেখবেন খুব ভালো একটা প্রস্তুতি আপনার হয়ে গেছে। আর যারা কিনা আগে শেষ করতে চান তাদের জন্য সুযোগ আছে। ক্লাসরুমে সব ক্লাস রেকর্ডেড অবস্থায় আছে। সেই ক্লাসগুলো দেখে কিন্তু আপনি আগেই ক্লাসগুলো করে ফেলতে পারবেন। পরে রেগুলার টাইমে আপনি রুটিন অনুসারে পরীক্ষা দিলেন, প্রবলেম সলভিং ক্লাসগুলো হইলো সেগুলোতে অ্যাটেন্ড করলেন, সমস্যাগুলোর সমাধান করে নিলেন। আরেকটা কথা সবার শেষে বলে দেই, যখন এই কোর্সটা এই প্ল্যানটা যখন শেষ হয়ে যাবে, যখন আবার নতুন প্ল্যান আসে, মানে পরীক্ষার আগে সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট, ওই প্ল্যানগুলোতে আপনারা অবশ্যই পরীক্ষা দিবেন। অনেকে কিন্তু এই জিনিসটা করেন না। যার কারণে কিন্তু অনেকেই ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও কিন্তু পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করতে পারেন না, বা নিজের প্রস্তুতি কোন লেভেলে ছিল সেটা আল্টিমেটলি তাদের পরীক্ষা কিন্তু ভালো হয় না এবং ফিলিও টিকেন না। এটা বলে দিলাম, শুরুতেই বলে দিলাম সেটা। শেষ মুহূর্তে গিয়ে আপনারা এই জিনিসটা মনে রাখবেন। আর এই বিষয়গুলো নিয়ে আসলে ডিটেইলস কথা বলেছিলাম মেইন কোর্সের উদ্দেশ্য নিয়ে। পুরোটাই এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এই বৈশিষ্ট্যগুলো। মোটামুটি আমি সব কথা বলে শেষ করেছি আশা করি। এখন আপনাদের জন্য আপনাদের পক্ষ থেকে যদি কোনো প্রশ্ন থাকে সেটা বলতে পারেন, আমি সেটার অ্যান্সার দিচ্ছি। কিছু ছেড়ে যেতে পারি। মানে আমি যেহেতু বক্তা হিসেবে বলে গেলাম, অনেক কিছু হয়তোবা মিস যেতে পারে। আপনাদের যদি সেই রিলেটেড কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই সেটা আমাকে জানান। অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। যারা ক্লাসরুমে আছেন তারাও সরাসরি প্রশ্ন করতে পারেন। আপনার ফোনে মাইক্রোফোন অপশনে ক্লিক করলে ওখানে কিন্তু এখন অবশ্য লাল বা ক্রস হয়ে আছে। ক্লিক করলে ওখানে আপনি যদি সবুজ মানে গ্রিন সাইন করে দিতে পারেন তাহলে কিন্তু কথা বলবে। আপনার কথা শুনতে পাবো। সেভাবে ডিরেক্ট আপনারা সেভাবে কথা বলবেন। ধীরে, ধীরে এটা শিখে যাবেন। লাইভ ক্লাস যখন করবেন আরো শিখে যাবেন। যেহেতু আজকে ১ম লাইভ আপনারা করছেন, নতুন যারা আছেন। যারা এটা করতে পেরেছেন তারা আমার সাথে কথা বলেন। কোনো যেকোনো কিছু জিজ্ঞেস করার থাকলে সেটা করেন। না জিজ্ঞেস করার থাকলেও, কিছু জানানোর থাকলেও এটা করতে পেরেছেন কিনা সেটা বোঝার জন্য। আমাদের ক্লাসরুম কয়টা ওপেন হবে, যারা মেইন কোর্স এবং আরএসআই ভর্তি হয়েছে? আচ্ছা, এখানে ক্লাসরুম হবে টোটাল ৪ টা। দেখেন এখানে হচ্ছে যে ক্লাসরুম হলো টোটাল ৪ টা। এখানে বিসিএস প্রিলি ক্লাস উইথ ডক্টর স্বাধীন, এটাতে সবগুলো ক্লাস ১৪৫ টা ক্লাসের বিজ্ঞান ক্লাস বাদে সব ক্লাস আছে। ঠিক আছে? তারপর আপনার যেহেতু 47.2 নম্বর ব্যাচ, তাহলে বিসিএস প্রিলি এক্সাম এগুলো মানে বাদবাকিগুলো আপনার ওখানে কিন্তু শো করবে না। যেহেতু আমি এখান থেকে দেখছি এই অ্যাডমিন প্যানেল থেকে আমার এখানে সবই শো করছে। আপনার ওখানে কিন্তু শো করবে না। আপনার যদি দেখেন যে ক্লাসরুমে রিকোয়েস্ট পাঠিয়েছেন বা ২ টা ক্লাসরুমে রিকোয়েস্ট পাঠিয়েছেন, তার মানে বাদবাকি আর গুলোতে আপনাকে পাঠাইতে হবে। প্রাথমিকভাবে ৩ টাতে আপনাকে পাঠাতে হবে। এটা গেল। তারপর এলটিএম এক্সামের জন্য এইটা আছে। এগুলো কিন্তু সবই আপনি যে ফর্ম পূরণ করেছেন, দেখবেন যে ফর্মের শুরুতেই এই ক্লাসরুম কোডগুলো কিন্তু দেওয়া আছে, আইডি গুলো দেওয়া আছে। তাহলে ওগুলো হচ্ছে একটা রিকোয়েস্ট দেওয়ার পরে আরেকটা রিকোয়েস্ট দেওয়ার জন্য অ্যাপের মধ্যে দেখবেন যে অ্যাপের উপরের দিকে ডান পাশে প্লাস চিহ্ন দেওয়া আছে। প্লাস চিহ্ন মানে যোগ করা, নতুন ক্লাসরুম যোগ করা। ওখানে ক্লিক করলে নতুন আরেকটা আইডি দিতে পারবেন। সেখান থেকে আপনি নতুন ক্লাসরুম এড করতে পারবেন। তারপরে এটা মেইন কোর্সের যে এক্সামটা হচ্ছে সেটার ক্লাসরুম আইডি আছে। আর এখানে বিসিএস প্রিলি সায়েন্স ক্লাসের যে সায়েন্স ক্লাসগুলো আলাদা ক্লাসরুমে আছে, সেটাতে আপনারাও এড হবেন। সেটা ধীরে, ধীরে এড হইলেই চলবে। কারণ এখানে মোটামুটি আপনারা শুরুতেও এড হইতে পারেন। এখানে এই নোটিশ বোর্ডে কিন্তু সেটার ইয়েটা দেওয়া হয়েছে। আপনারা যে মেইন কোর্সের আ যে ক্লাসরুমে রয়েছেন আপনারা, ওইটার নোটিশ বোর্ডটা চেক করে দেখবেন যে বিজ্ঞান ক্লাসরুমের ক্লাসরুম আইডিটা ওটাতে দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে নরমালি এই ৩ টা ক্লাসরুম আর সাথে বিজ্ঞানের জন্য আলাদা ক্লাসরুম, এই টোটাল ৪ টা ক্লাস আছে আপনাদের জন্য মেইন কোর্সে যারা থাকবেন। আর এখানে রিফাত সালাম দিয়েছেন আর চন্দন কুমার রয় বলেছেন ভাই পরীক্ষার বিষয়টা একটু ক্লিয়ার করবেন। মেইন কোর্সের পরীক্ষাগুলো কি একবারই দেওয়া যাবে? তারপর কি প্রশ্নগুলো আর পড়ার সুযোগ থাকবে না বা পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না? পরীক্ষা দেওয়া যাবে একবারই। তবে পড়তে পারবেন ১০০০ বার। আপনার যতদিন লাগবে। পরীক্ষার আগ পর্যন্ত পড়তে পারবেন। ঠিক আছে? পড়তে আপনি পারবেন ১০০০ বার, পরীক্ষার আগ পর্যন্ত আপনি পড়তে পারবেন। একবার পরীক্ষা দিলে ওই প্রশ্নটা সবসময়ের জন্য ওপেন থাকবে। এই। আর কার কোনো প্রশ্ন আছে কিনা? চন্দন কুমার রয় ধন্যবাদ বলেছেন। এই মেসেজটা আমি চেক করলাম এখন। এখন আপনারা ফোনে সরি এই যে মাইক্রোফোনটা অন করে সরাসরি সরি এই মাইকটা আপনাদের যে অংশে যেটা আছে এখানে ক্লিক করবেন। যদি না পারেন অনেক সময় হয় কি যে পারমিশন দেয়া থাকে না। অ্যাপের মধ্যে মানে অডিওর পারমিশন থাকে না।
তো অডিওর পারমিশন না থাকলে অনেক সময় দেখা যায় যে আপনি অডিওটা অন করতে পারেন না বা কথা বলার জন্য স্পিকারটা মানে ফোনের মাইক হয় না। তো মাইক্রোফোনের যে অ্যালাউ করে দেন, তো পরবর্তীতে আবার ওখানে পারবেন। সেটা কিন্তু শিখতে হবে। সবাই একটু ট্রাই করে দেখেন, কিনা? যে ফেসবুকে যদি যারা দেখছেন তারা বললে ভালো হয়। তাদের যদি কোনো কোয়েরি থাকে, স্যার লেকচার শিটগুলো প্রিন্ট কপি দিলে সুবিধা হতো। না, লেকচার শিটগুলো আমি প্রিন্ট কপি কখনোই দিব না। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, সেটা হলো যে আমার পার্সোনাল যে এক্সপেরিয়েন্স গুলো বলে সবকিছু মিলে, অভিজ্ঞতা বলেন বা আপনার স্টুডেন্টদের অভিজ্ঞতা, এটা আপনাদের নিয়ে তো কাজ করি, যার কারণে এই অভিজ্ঞতাগুলো হয়ে গেছে। আমি কোনো কোচিং এর নাম উল্লেখ করব না, জাস্ট কোচিং গুলোতে যে জিনিসগুলো হয় সেটাই আপনাদের সিনারিওটা তুলে ধরছি। কারণ কোচিং এ একটা লেকচার এই অংশটুকুই, এই অংশটুকুর লেকচার নেওয়ার জন্য ধরেন এই যে ১, ২, ৩ এই লেকচারটুকু নেওয়ার জন্য দেখা যাবে বিভিন্ন কোচিং এ যে এই ৩ টা লেকচার নেওয়ার জন্য এক টিচারই মেক্সিমাম সময় নেওয়ার চেষ্টা করে ওই সাবজেক্টে। অনেক সময় দেখা যাচ্ছে যে একই টপিক কিন্তু ডাবল টিচার নিচ্ছে। যে টিচার মানে সব টিচারের উপর সম্মান রেখেই বলছি, টিচাররা হচ্ছে লেকচারটাকে ইজি করার জন্য লেকচারটা দিয়ে থাকে। কিন্তু একটা লেকচারে ক্লাসরুমে দাঁড়ায় যখন ক্লাসগুলো নেওয়া হয় সেখানে কিন্তু পরিপূর্ণ জিনিস থাকে না পড়ার জন্য। পড়ার জন্য পরিপূর্ণ জিনিস থাকে না। একটা ক্লাস কতটুকু করা যায়? আমরা যেটা যেটা বাস্তবতা সেটাই বলছি। একটা ক্লাসে পুরোটুকু রেডি করে দেওয়া যায় না। একটা ক্লাসের বোঝানোর যে পার্টটুকু সেটা হয়তো টিচাররা গতানুগতিক কোচিং গুলোতে করে থাকেন। সেই জিনিসগুলা ভালোভাবে বোঝায় দেয়। গুরুত্বপূর্ণ জিনিসগুলো ওখানে হাইলাইট করে দেন। কিন্তু একটা লেকচারে কিন্তু পূর্ণাঙ্গটা সেখানে কিন্তু আ তুলে দেওয়া মানে নিয়ে আসা সম্ভব না। কারণ টাইম বাউন্ড এর ব্যাপার আছে। ঠিক আছে? দেখেন, এই লেকচার গুলো দেখবেন যে অনেক সময় একটা কোচিং এ একটা লেকচারই দিয়ে দিয়ে রাখছে। ঠিক আছে? টাইম বাউন্ড একটা ব্যাপার আছে। ২ ঘন্টা লেকচার বা ১.৫ ঘন্টার মধ্যে শেষ করতে হচ্ছে। এখানে কিন্তু প্রত্যেকটা ক্লাস সেভাবেই নেওয়া হয়েছে। দেখা যায় যে ২ ঘন্টা ২.৫ ঘন্টা কিন্তু আছে। এখন ৩ টা ক্লাসেই কিন্তু এখানে গড়ে কিন্তু আপনার ৬ ৬.৫ ঘন্টা কিন্তু ক্লাস হয়ে গেছে। তো সেটা কিন্তু এটা হয় না। অন্য জায়গায় কিন্তু এটা কমপ্লিট করা যায় না। স্যাররা শুধু লেকচারটা ইজি করে দেওয়ার চেষ্টা করে, বাদবাকিটা আপনারা বাসায় পড়বেন এই বলে। তারপর দেখেন যে তার মানে লেকচার দিয়ে গেল একভাবে স্যাররা। তারপরে কি হয় যে হয়তোবা যদি তাদের লেকচার শিট থাকে, লেকচার শিটে হিউজ তথ্য দেওয়া থাকে। লেকচার শিট থেকে এখন কোনটা পড়বেন, স্যার যেটা বলছে সেগুলো দাগায় দাগায় পড়লেন। বাদবাকি মনে হবে আপনি আরো কিছু পড়েন সেখান থেকে। সেখান থেকে হিউজ তথ্য আছে। এই হিউজ তথ্যগুলো পড়তে গিয়ে, বাদবাকি তথ্যগুলো পড়তে গিয়ে আপনার পড়াশোনার যে স্টাইলটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? শুরু থেকে স্টাইলটা নষ্ট হয়ে যাচ্ছে। এখন ওইটুকুর মধ্যে থেকে কোনটা আপনার কাছে গুরুত্বপূর্ণ, কোনটা ধরবেন, কোনটা ছাড়বেন এটা কিন্তু আর বুঝবেন না। তার মানে লেকচার দিল একটা লেকচার, তার মানে আপনি এখন না লেকচার শিটের পড়াই পড়বেন। এই যে আপনার প্রস্তুতি কিন্তু শুরু করল। আমি একদম ক্যান্ডিডেটদের জন্য বলছি না। এটা একদম নতুন ক্যান্ডিডেটের জন্য বলছি। এগুলোর সাফারার আমরাও ছিলাম শুরুর দিকে। এই যে এখন যে গোছানো যা পাবেন এটা গত ৪-৫ বছরের অভিজ্ঞতার ফল। ঠিক আছে? কোন লাগে না লাগে কাটছাঁট করে তো একটা অবস্থায় নিয়ে আসা হইছে। এবং এখান থেকেই কিন্তু আপনি ধরেন আমি যদি আমি এই কথাটা আগেও বলেছি। ডাইজেস্টের কোনো একটা ডাইজেস্ট যদি নেন, সবগুলোর সাথে যদি কম্পেয়ার করেন, তাহলে দেখেন একটা ডাইজেস্টের ৩০-৪০% তথ্য হয়তোবা দিয়েছি। ঠিক আছে? তো সেখান থেকেও তো আমি এখানে প্রশ্ন দেখেছি ৪৬ তম বিসিএস প্রিলিতে ১৩৫ প্লাস কিন্তু প্রশ্ন কিন্তু কমন আসছে। আর অত মোটা, মোটা বই পড়ে প্রত্যেকটা বই থেকে আলাদা, আলাদা যদি প্রশ্ন পড়েন, পড়েও তো দেখা যাবে যে সেখানে ১৫০-৬০ টার উপরে কিন্তু প্রশ্ন কমন নাই। ঠিক আছে? তার মানে অত দরকার নাই। আপনি যদি লেকচার মানে প্রস্তুতি নিয়ে যদি ১০০ টা কমন পাওয়ার মতো অবস্থায় যান, বাদবাকি এতদিনের যে অভিজ্ঞতা তৈরি হলো, পরীক্ষা দিয়ে আপনার ম্যাচুরিটি গুলো আসলো, সেটাতেই দেখা যাবে যে আপনি প্রিলি উত্তীর্ণ হওয়ার মতো মার্ক পেয়ে যাবেন। সাথে তো বিগত সালের প্রশ্নগুলো পড়তে হবে আপনাকে। বিগত সালের প্রশ্ন মাস্ট। আমার কোর্সের যতটা গুরুত্ব, বিগত সালের প্রশ্নের ততটাই গুরুত্ব। সে বিগত সালের প্রশ্ন আপনি নিজে পড়েন আর আরএসআই প্রোগ্রামে ভর্তি হয়ে পড়েন। কিন্তু পড়তে হবে। আমার আ কোর্স পড়লেন, মানে এই মেইন কোর্স পড়লেন আর বিগত সালের প্রশ্ন আপনি পড়লেন না। তাহলে আপনাকে এক পায়ে খুঁড়ে, খুঁড়ে হাঁটতে হবে। এরকম অবস্থা। হয়তোবা খুঁড়ে হাঁটতে গিয়ে ১ম বার গর্তেও পড়ে যেতে পারেন। ২য় বার হয়তো অভিজ্ঞতার কারণে ২য় বার হয়তো পড়বেন না। যে আগেরবার পড়ছেন এবার আর গর্তে পড়বেন না। এবার একটু সাবধান হই। কিন্তু শুরুতেই আমি সাবধান করে দিচ্ছি যে এসে বিগত সালের প্রশ্ন এখন কোর্সে ভর্তি হয়ে পড়েন আর নিজে পড়েন। খুব ভালোভাবে ব্যাখ্যা সহকারে কিন্তু পড়তে হবে। না হলে কিন্তু
প্রথমবারে হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে। এক পা মানে ২ টা পা, এক পা হচ্ছে মেইন কোর্স আর এক পা হচ্ছে বিগত সালের প্রশ্ন। তো ২ টা পা নিয়ে হাঁটলে আপনি কিন্তু ভালোভাবে গন্তব্যে পৌঁছাইতে পারবেন। এক পা নিয়ে যদি হাঁটেন আর এক পা খুঁড়ায় হাঁটেন, তাহলে কিন্তু আপনার গন্তব্যে ভালোভাবে পৌঁছাইতে পারবেন না। এটা মাথায় রাখবেন। তাহলে দেখেন এটা বলছি তার মানে প্রস্তুতি কিন্তু এলোমেলো হওয়া শুরু। ঠিক আছে? আবার যদি সেই প্রকাশনীর আরো কোনো বই থাকে, সেটা যদি আপনাকে কিনতে বলে, তাহলে আবার এলোমেলো হওয়া শুরু। বই নিয়ে আসলেন, আবার বই। তাহলে পড়ার সোর্স কতগুলো হয়ে গেল? যখন এই ৩ টা নিয়ে এলোমেলো হওয়া শুরু হলো, তখন এখন আপনি খুঁজবেন যে, না এগুলো নিয়ে হচ্ছে না। বাজারের অন্য কোনো বই যেটা গোছানো আছে সেটাতে আমি পড়া শুরু করি। বাজার থেকে আরেকটা বই কিনে গাইড কিনে নিয়ে আসলেন। এবার প্রস্তুতির কতটা ১৪ টা অবস্থা এবার বুঝতে পারেন। তো এই জিনিসগুলো কিন্তু এখানে নাই। যা পড়া লাগবে আল্লাহ ভরসা করে এখানে সবকিছু আমি নোট করে দিয়েছি। ঠিক আছে? এমন কিছু নাই যেটা পড়া লাগবে আর আমি শুধু বলে গেছি আর লিখে দেইনি। ঠিক আছে? এগুলো কিন্তু মানে যা পড়া লাগবে সেগুলো দাগায় দেওয়া বলেন, লিখে দেওয়া বলেন সব কিন্তু এখানে দেওয়া হয়েছে। ফুল ফেজ আমি প্রস্তুতি কমপ্লিট করে দিয়েছি। আপনারা নিশ্চিন্তে এইভাবে কিন্তু আপনারা পড়ে ফেলবেন। তাহলে আপনাকে আর অন্য কোনো বই খুঁজতে হবে না, অন্য গাইড বা অন্য বইগুলোতে অনেক তথ্য থাকতে পারে। ঠিক আছে? অত পড়ে এখানে মহাপণ্ডিত হওয়ার দরকার নাই। প্রয়োজন নাই প্রিলি পাস করার জন্য মহাপণ্ডিত হওয়ার কোনোই পড়েন বিগত সালের প্রশ্নের দিকে মনোযোগী ভালোভাবে দেন। তাহলে হ্যাঁ, এলে দেখা যাবে যে এটা আপনারা এদিক থেকে অনেকটা লাকি যারা কিনা সন্ধান পেয়েছেন আর মানে ভরসা যে খুব দ্রুত গোছায় যাবে। আপনার অন্য কিনা মানে ভালো, ভালো কোচিং সেন্টারে ভর্তি হবে। জাস্ট হচ্ছে প্রস্তুতি এভাবে গুছায় না দেওয়ার কারণে তারা দেখবেন যে আপনার নির্দিষ্ট আপনি ৪ মাস অতিবাহিত করার পর আপনার অবস্থা আর আপনার অন্য ফ্রেন্ড অতিবাহিত করার পরে ৪ মাস অতিবাহিত করার পর তার অবস্থাটা আপনারা নিজেরা কম্পেয়ার করলেই বুঝতে পারবেন। যে একটা গোছানো প্রস্তুতির অবস্থাটা কেমন থাকে আর অগোছালো প্রস্তুতির অবস্থা কেমন থাকে। আপনি গুছায় ৮ মাস প্রস্তুতি নিবেন আপনার সব শেষ। আর আরেকজন অগোছালোভাবে প্রস্তুতি যদি ১ বছরও নেয় দেখবেন যে ১ বছর কেন ২-৩ টা প্রিলি পার হইলেও তার কাছ থেকে শুনবেন তার সিলেবাসটা শেষ হয় নাই একবারের জন্য। কিন্তু পরীক্ষায় কিন্তু ২-৩ টা প্রিলি পাস করেছে। সবকিছু মিলায়ে আমি সব সিনারিওই আসলে বলার চেষ্টা করলাম আপনাদের। আপনারা বুঝবেন আশা করি। মেসেঞ্জারে নক দিবেন মোহাম্মদ ইসমাইল শাহিদ। আ নক দিলে হবে। আপনার কোনো কোয়েরি থাকলে সেটার অ্যান্সার করার চেষ্টা করব। সাবনীরা ইয়াসমিন কণিকা বলেছেন, ক্লাসরুম রিকোয়েস্ট দিয়েছি, অ্যাপ্রুভ হয়নি এখনো, হয়ে যাবে। কারণ আমি এই ক্লাসটা শুরু করার আগেই অ্যাপ্রুভাল দিয়েছিলাম। এখন নতুনগুলো যেগুলো আসবে সেগুলো আবার রাতে অ্যাপ্রুভাল দেওয়া হবে। আর মেক্সিমাম অ্যাপ্রুভাল গুলো এখন সামনে যারা ভর্তি হবেন সবগুলোই আসলে রাতেই অ্যাপ্রুভাল গুলো দেওয়া হবে। দিনে ব্যস্ত থাকবো। ঠিক আছে? এই তো বিষয়গুলো। আর কারো কোনো বা হচ্ছে কোনো প্রশ্ন আছে কিনা আমাকে জানাবেন। আমি সবকিছু বুঝায় দেওয়ার চেষ্টা করলাম। তারপরে যদি কারো কনফিউশন থাকে সেটা ১ম এ আপনাদের রেসপেক্টিভ চ্যাট গ্রুপে আলোচনা করার চেষ্টা করবেন। কারণ অলরেডি আমি বুঝাই দিয়েছি। সবাই কিন্তু বুঝে গেছেন মোটামুটি। ২-১% মানুষ মানে স্টুডেন্ট হয়তো না বুঝতে পারেন। তাহলে আপনাদের রেসপেক্টিভ যে চ্যাট গ্রুপ আছে সেই চ্যাট গ্রুপে আপনারা চ্যাট করলে বাদবাকিরা মনে হয় এটার সমাধানটা দিতে পারবে। আর একান্তই যদি তারাও বোঝাইতে না পারে তখন আমাকে জানাবেন। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন। স্যার, আরএসএল প্রোগ্রাম কি একাই নেওয়া, মানে বিগত সালের কোশ্চেনটা কি একাই প্রিপারেশন নেওয়া ভালো হবে নাকি আপনার সান্নিধ্যে থেকে ভালো প্রিপারেশন হবে? মানে আমি আমি যে পরিশ্রমটা দিয়েছি, এই পরিশ্রমের জায়গা থেকে আপনাদের ক্লিয়ার করে বলি যে এরকম মানে পরিশ্রম মনে হয় আমার মেইন কোর্সেও যায় নাই। মেইন কোর্স একটা নির্দিষ্ট টপিক ধরে যখন পড়াইছি তখন সিরিয়ালি আমি কিন্তু লেকচার গুলো রেডি করতে পেরেছি। কিন্তু আরএসআই প্রোগ্রামে এই ১০০ টা প্রশ্ন বা ২০০ টা প্রশ্ন ডাইভার্সিফিকেশন লেকচার গুলো রেডি অতিরিক্ত ইনফরমেশন নিয়ে আসতে হবে। মেইন কোর্সের বাইরে অনেক ইনফরমেশন ওখানে আছে। আর যদি বলা হয় প্রস্তুতি নিতে অনেক ঘাটতি থাকবে। আমি যা পড়িয়ে থাকবে অনেকের জন্য। আপনি যদি বাজারের ৩ প্রশ্ন ব্যাংক আপনি এক করেন। ধরলাম ৩ টা প্রশ্ন ব্যাংক এক জায়গায় করলেন। ২ টা প্রশ্ন এক জায়গায় করলে দেখা যাবে যে আপনি হয়তোবা আমি যা পড়িয়েছি এর 50% ব্যাখ্যা হয়তো ওই ৩ টা প্রশ্ন ব্যাংক মিলে হয়তো পাবেন। কমন পাবেন। আর বাদবাকি যে 50% প্রশ্ন আ মানে ব্যাখ্যা মানে যে অতিরিক্ত তথ্য
শুধু তথ্য তো না, আর এর সাথে তো আমি অনেক কিছুই আছে যে টেকনিক সহকারে পড়ানো, সেই জিনিসগুলো কিন্তু আমি পড়িয়ে দিয়েছি। তো আমার কাছে মনে হয় যে যাদের সুযোগ আছে, সামর্থ্য আছে তারা অবশ্যই সেটাতেও ভর্তি হবেন। হ্যাঁ? সেটা বেস্ট হবে। কারণ আপনি একা, একা প্রস্তুতি নিয়ে অনেক সময় এটা শেষ করা যায় না। আমি এর আগে ৪৫ এর আগে স্টুডেন্টদের বলেছি যে, "তোমরা বিগত সালের প্রশ্ন পইড়ো।" ওরা পড়ে নাই। না পড়ে এসে ধরা গেছে ঠিকই। কিন্তু এবার যাদের ৪৫ মানে ৪৬ এর আগে যখন পড়াইলাম তাদের কিন্তু এই কোর্সের সাথে যারা ছিল তাদের কিন্তু পড়া কিন্তু আল্টিমেটলি সময়ের সাথে, সাথে কমপ্লিট হয়ে গেছে। কিন্তু যারা পড়ে নাই সময়ের সাথে, সাথে তারা কিন্তু ওই একই অবস্থা যে ৪৬ এর আগে কিন্তু বিগত সালের প্রশ্নগুলোতে গুরুত্ব দিয়ে পড়ে নাই। আর একমাত্র তারাই সেই কথা বলবে যে ৪৬ তমতে বিগত সালের প্রশ্ন থেকে কোন প্রশ্নই কমন পড়ে নাই। তারা কোন স্টুডেন্টের কোয়ালিটির মধ্যেই পড়ে না। কোন ক্যাটেগরির মধ্যে পড়ে না। ABCD ক্যাটেগরি যদি বলি ওরা F নাম্বার ক্যাটেগরিতে পড়বে। একদম মাথায় ধরে রাখেন এটা। বিগত সালের প্রশ্ন থেকে সেইভাবে পড়লে অবশ্যই সেখান থেকে অনেক প্রশ্ন আপনারা কমন পাবেন। সেই প্রশ্নটা যত কঠিন প্রশ্নই হোক না কেন। কারণ ওখান থেকে যে উপাদান বা যে নির্যাসটা আপনি পাবেন, সেই নির্যাসটাই আপনাকে প্রিলি পাস করতে হেল্প করবে। ঠিক আছে? আপনি দাঁড়ায় আছেন ১১০ এর কোটায়। আপনাকে একটা ক্লাস বাদে সবগুলো ফুল দেওয়া আছে। তারপরে বাদবাকি আম মেক্সিমাম ক্লাসগুলোরই কিন্তু ১ম পার্ট বা ২০ টা বা ৩০ টা প্রশ্নগুলো কিন্তু YouTube চ্যানেলে কিন্তু ফুল মানে মানে ৪০ তম বিসিএস পর্যন্ত মেবি সবগুলো কিন্তু আপলোড করা আছে। তো ওই ক্লাসগুলো আপনারা দেখেন। সবগুলো ক্লাসই যদি মনে হয় যে আপনার পড়ার চেয়ে এখানে বেটার ওয়েতে আপনার প্রস্তুতিটা হবে, তখন আপনারা ভর্তি হয়ে যান। অবশ্যই আমি বলব যদি ভর্তি নাও হয় কেউ, আরএসআই পদ্ধতিতে যে বিগত সালের প্রশ্নের যে মানে ফ্রি ক্লাসগুলো আছে, সেই ক্লাসগুলো যদি কেউ করে, হ্যাঁ? এবং সে যদি পরিশ্রমী হয়, তাহলে কিন্তু সে নিজেই কি প্রশ্নগুলো কিভাবে সলভ করা উচিত। ঠিক আছে? করে দেখেন। তাহলে দেখবেন যে আরআরবি থেকে মেইন কোর্সের এই ২ টা যদি হয়, এটা আমি আগে আনবিটেন ২ টা যদি শেষ করেন, কারো যদি ভালোভাবে পড়া থাকে পরীক্ষার হলে অসুস্থতা হওয়া ছাড়া পক্ষ থেকে আল্লাহ যেটা চায় আরকি, আপনার হচ্ছে ফেল করার মতো কোন তৈরি হবে না। এইটুকু আমি নিশ্চয়তা দিতে জি স্যার, বুঝতে পারছি। অনেক অনেক ধন্যবাদ স্যার। ওকে। আপনারা পড়েন। খালি আমার কথা হচ্ছে যে দেখেন সততা বা সৎ থাকা এটা কিন্তু শুধু আ মানে চুরি না করলেই আপনি সৎ বিষয়টা এমন না। কারো টাকা মেরে না খাইলেই সৎ আপনি এমন না। আপনি এখনো স্টুডেন্ট। আপনি সৎ স্টুডেন্ট হইতে হবে। সৎ স্টুডেন্ট কোনটা? আপনার পড়াশোনার দিকে কোনো ফাঁকি যদি না দেন, তাহলে আপনি সৎ স্টুডেন্ট। সেটা পড়াশোনা ক্লাস করার ক্ষেত্রে, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে। ক্লাস করলেন, পরীক্ষা দিলেন না, আপনি 50% সৎ বলতে পারেন। ওই 50% সৎ দিতে হবে না। 100% সৎ হইতে হবে। ঠিক আছে? আপনি চুরি করেন না, কিন্তু অন্যের টাকা মেরে খান। ব্যাপারটা এরকম হয়ে যাবে কিন্তু। তার মানে এই বিষয়টা অবশ্যই সিনসিয়ারলি নিতে হবে যে একজন সৎ স্টুডেন্ট হইতে হবে। সৎ স্টুডেন্ট মানে আপনি যে প্রস্তুতিটা গ্রহণ করলেন, সেই প্রস্তুতিতে আপনি সন্তুষ্ট কিনা এই সাক্ষ্যটা আপনাকেই দিতে হবে। আপনি ফাঁকি দিচ্ছেন না। এই প্রমাণটা আপনাকে নিজের কাছে প্রশ্ন করতে হবে যে আমি কোন ফাঁকি দিচ্ছি না। এমন না অন্য স্টুডেন্টের ক্ষেত্রে আমার কোন তুলনা নাই। যারা কিনা সন্ধান পায় নাই বা এখানে কোন ভর্তি হয় নাই তাদের কথা আমার এই হিসেবে থাকবে না। তারা কি করে তাদের ক্ষেত্রে এই পরামর্শ না। যারা আছেন তাদের ক্ষেত্রে পরামর্শ হলো আপনার জন্য তো আমি ফিক্সড করেই দিয়েছি। এই পড়তে হবে। ক্লাস রেডি, লেকচার রেডি, পরীক্ষা আছে সব সেটআপ। এগুলোই শুধু শেষ করতে হবে এবং সেটা সততার সাথে। 100% সেটা কমপ্লিট করতে হবে। এটা মেনে চলেন। ঠিক আছে? আপনি যদি ভালো না করেন সেটার দায়ভার আমার থাকবে। আর কি এর বাইরে আর তো স্পষ্ট করে আর মনে হয় না যে কিছু বলার আছে। এর বাইরে তো প্রবলেম সলভিং ক্লাস হবে, আমার সুযোগ থাকবে। আপনাদের সাথে আরো কথাবার্তা বলা হবে। ইনশাআল্লাহ তখন আপনাদের থেকে আরো বেটার কিছু আপনাদের পড়াশোনা কেমন হচ্ছে, প্রোগ্রেস কেমন হচ্ছে সেগুলো আমি জেনে নিতে পারবো।
তো আমার মনে হয় যে এখানেই শেষ করা যায়। আপনাদের আরো কোনো প্রশ্ন আছে কিনা সেটা জানাতে পারেন। না থাকলে এখানে শেষ করে দিতে পারি। ঠিক আছে।